হুট করে হার্ট অ্যাটাকে মৃত্যু। আজকাল প্রায় শোনা যায় এমন আকস্মিক মৃত্যুর খবর। বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের আগে শরীর সংকেত পাঠালেও প্রিয়জনের হঠাৎ এমন অবস্থায় কী পদক্ষেপ নিতে হবে বুঝে উঠতে পারেন না অনেকেই, যার ফলে বিপদ আরও বাড়ে। কিন্তু চিকিৎসকরা বলছেন এই সময়টায় মাথা ঠান্ডা রেখে রোগীকে যতটা ফার্স্ট এইড দেয়া যায় ততই ঝুঁকি কমে। দর্শক, আজকের বদ্যিবাড়িতে আমরা আলোচনা করব হঠাৎ হার্ট অ্যাটাক নিয়ে। আলোচনার জন্য বদ্যিবাড়ি স্টুডিওতে উপস্থিত আছেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সিংহ। স্যার, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। ধন্যবাদ। সময় টেলিভিশন আয়োজিত আজকের এই বদ্যিবাড়ি অনুষ্ঠানে আমাদেরকে যারা শুনছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো হার্ট অ্যাটাক নিয়ে। কেমন আছেন আপনি? ভালো আছি, আশা করি আমাদেরকে যারা শুনছেন সবাই ভালো আছে। হার্ট অ্যাটাক নিয়ে কথা বলছি, শুরুতেই যদি জানতে চাই যে হার্ট অ্যাটাক বলতে কি বোঝায়? হার্ট অ্যাটাক অনেকের কাছেই পরিচিত একটা শব্দ, তবে এটা খুব ভয়াবহ একটা শব্দ মনে হয়। হার্ট অ্যাটাক মূলত হচ্ছে যে হার্টের নিজস্ব যে রক্তনালী আছে তার গড়বড়ের জন্য পার্টিকুলার কোনো একটা জায়গায় যদি রক্ত সরবরাহ কমে যায় অথবা একদমই বন্ধ হয়ে যায়, তখন যে অবস্থাটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে হার্ট অ্যাটাক। তার মানে হার্ট অ্যাটাক হচ্ছে হৃদরোগের একটা খুব গুরুতর অবস্থা বা ভয়ঙ্কর রোগ, যেটাতে কিন্তু হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। একজন রোগী কিভাবে বুঝবেন তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন? একটা প্রাথমিক অবস্থায় আমাদের কিছু সংকেত আগে থেকে পেতে পারি, আবার হুট করেও হয়। প্রাথমিকভাবে যে লক্ষণগুলো দেখলে আমরা হার্ট অ্যাটাক বলি সেটা হচ্ছে বুকের মাঝখানে একটা চাপা কষ্ট বা অনুভূত হওয়া, মনে হচ্ছে কেউ পাথর চেপে দিয়ে আছে এবং ক্রমাগতভাবে এটা বাড়তে থাকে। সেটা বেড়ে বেড়ে এই চলে আসে আমাদের গলায় বা চোয়ালে, অনেক সময় বাম হাতে যায়, ডান হাতে যায়, পেটের উপরিভাগে আসে, অনেক সময় ব্যাকেও রেডিয়েট হয়। এটা হচ্ছে বুকে একটা জ্বালা জ্বালা করা বা ব্যথা বা একটা চাপা কষ্ট, সাথে ঘামতে থাকে রোগী। এত ঘাম এবং একটা অস্থির অবস্থা, শ্বাসকষ্ট হতে পারে, বুক ধরফর করতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে। অনেক সময় এরকম হয় রোগী মনে হয় সাডেন কলাপস করে যাবে বা মৃত্যু হয়ে যাবে, এরকম একটা ফিলিংস আসে। স্যার, এটা নিয়ে আমরা আসলে কয়েকজন রোগীর সাথেও কথা বলেছি এবং তারা তাদের যে অস্বস্তির কথা এবং তাদের যে সমস্যার কথা সেগুলো আমাদেরকে জানিয়েছে। একটু দেখে নেব আসলে তারা কি বলছেন। ওকে। আনতে ধরে এই যে বুকটা ব্যথা, শরীরটা বুক ব্যথা, তোমরা খাওয়াইতেছে খালি গ্যাস্ট্রিকের বড়ি খাও, বুড়বুতে কামড়াইতেছে, জ্বালা ফোড়া করতেছে, খাইতেছি। যারা করতেছে যে হাড়ের সমস্যা, এগারো গেছি নসুন দিয়ে গেছি মতো, যারা করতেছে এটা তো হাড়ের সমস্যা। হঠাৎ দেখে আমার বুকে আস্তে আস্তে মাঝখান দিয়ে ব্যথা উঠতেছে। ব্যথা ওঠার পর ওই ব্যথাটা আস্তে আস্তে ছড়াইয়ে গেছে। তারপরে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইলাম, দেখি কোনো ব্যথা করে না। তারপরে আর কি করবো, ওই ব্যথা নিয়ে কোনো রকম উঠবাস করতে করতে সকাল হইলো। তারপরে আমি ঢাকা আইসা পরের দিন আমি সকালে এনজিওগ্রাম করলাম। এনজিওগ্রাম করার পরে আমি জানতে পারছি বা দেখছিও যে একটা আমার মেইন একটাই, সেটা 100% লোক। স্যার, আমরা যেটি দেখলাম একজন, অবশ্য দুজনেই বলছিলেন যে শুরুতে তাদের যে ব্যথা হতো সেটা গ্যাস্ট্রিকের মনে করে একটা সময় ক্ষেপণ করছিলেন বা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছিলেন। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আসলে একটা মানুষ যখন বুকে ব্যথা হয় তখন সে ধরে নেয় এটা গ্যাসের ব্যথা। জি। কারণ এটা মানুষ মনে করে না যে তার হার্টের রোগ হতে পারে। এটা একটা তার নিজস্ব অনুভূতি বলেন বা ফ্যামিলিয়াল একটা ট্রেন্ড বলেন, বা এটাকে একটা প্রচণ্ড রকমের একটা ভুল ধারণা, বা যেটার জন্য কিন্তু মানুষ অনেক খেসারত দিতে পড়ে। হাজার হাজার মানুষ এরকম হয় যে হসপিটালে যাওয়ার আগেও কিন্তু মারা যায় বাসা বাড়িতে থেকে, মনে করে যে গ্যাসের ব্যথা। জি। তো আমাদের কাছে মেসেজ যেটা হবে যে কোনো রোগী যদি অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে, যদি উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, বা ফ্যামিলিতে হৃদরোগের ইতিহাস থাকে যে অল্প বয়সে স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে চলে যাবে। এবং হার্টের ব্যথাকে যদি গ্যাসের ব্যথা মনে করেন, মৃত্যুর ঝুঁকি আছে। কিন্তু আপনি গ্যাসের ব্যথাকে যদি হার্টের ব্যথা মনে করেন, ইটস ওকে, নো প্রবলেম। আপনি হসপিটালে যাবেন, ডক্টররা ডিসাইড করবে বা ডিফারেন্সিয়েট করবে, চেক আপটা হয়ে গেল। সো যেহেতু হৃদরোগ এবং
স্ট্রোকে গ্যাসের ব্যথার সাথে হার্টের ব্যথার অনেক সময় মার্জ হয়ে যায়, মানুষ কিন্তু বুঝে না। অনেক সময় হয় এরকম দাওয়াত খেয়ে আসলো, আমি তো রিচ ফুড খেয়ে আসছি, আমার এই যে ব্যথা শুরু হয়েছে তার একটা গ্যাসের ব্যথা, গ্যাসের ওষুধ খায়, সময় যেতে থাকে হঠাৎ করে কিন্তু মানুষ কলাপস করে এই যে যায়। সময় যেতে থাকে, আর এই ক্ষেত্রে সময়ের গুরুত্বটা আসলে কতটুকু? আমাদের কার্ডিওলজিতে বা হার্টের রোগীতে বলে মিনিটস মিন্স মাসেল। 1 মিনিট যাবে, মাসেল ড্যামেজ হতে যেতে একসময় কিন্তু হার্ট বন্ধ হয়ে যায়, কার্ডিয়াক অ্যারেস্ট বলে। তখন আসলে করার কিছু থাকে না। যত দ্রুত সম্ভব, নিয়ম হচ্ছে 2 ঘন্টার ভিতর যদি কোনো কার্ডিয়াক সেন্টারে যেখানে অ্যানজিওগ্রামের ফ্যাসিলিটি আছে যদি যেতে পারে, আমাদের যে আধুনিক যে ট্রিটমেন্ট প্রাইমারি পিসিআই বলি আমরা, মানে অ্যানজিওগ্রাম করে যে রক্তনালীটা ব্লক আছে সেটা যদি ঠিক করে দেওয়া হয়, হার্ট কিন্তু আগের মতো স্বাভাবিকভাবে কার্যক্রম ফিরে পায়। যেহেতু মৃত্যুর ঝুঁকিটাও কমে যাচ্ছে, হার্টের কার্যক্ষমতাও চলে আসছে, সো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব চলে যেতে হবে যে কোনো একটা কার্ডিয়াক সেন্টার যেখানে মানে এরকম সব ধরনের ফ্যাসিলিটি আছে। যদি নাও হয়, নিকটস্থ একটা হসপিটালে আমরা ফার্স্ট এড বা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ওই ডক্টর বা ওই হসপিটাল রেফার করে দিবে যেখানে অ্যাভেলেবেল ট্রিটমেন্ট। এটা নিয়ে একটা সমস্যা আমরা দেখতে পেয়েছি, এবং এই 2 জন রোগী ছাড়াও আমরা বেশ কিছু রোগীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে একটা হচ্ছে তাদের হার্ট অ্যাটাক বা এই সিমটমগুলো সবচেয়ে বেশি তাদের লক্ষণ প্রকাশ পাচ্ছে ভোরবেলায়, একটা সমস্যা, এবং অধিকাংশ রোগী হচ্ছে ঢাকার বাইরে থাকেন, যার কারণে এই সুযোগ সুবিধা পাচ্ছেন না আসলে। তখন আসলে তাদের তাৎক্ষণিক কি করণীয় আছে? এটা আসলে আমাদের দেশের জন্য খুব একটা চ্যালেঞ্জ। আচ্ছা, 2টা পয়েন্ট এখানে হচ্ছে, ভোরবেলা একটা মানুষের হার্ট অ্যাটাক হলে কি করবে। জি, আচ্ছা, আমাদের যে অ্যারাউজিং যে হরমোনগুলো আছে, যেটা আমাদেরকে ধরেন ঘুমানোর পর আমাদেরকে জেগে তুলে, যেগুলোকে অনেক সময় স্ট্রেস হরমোনও বলা হয়, কর্টিসল বা অ্যাড্রিনালিন, সেটা ভোরের দিকে সবচেয়ে বেশি থাকে। তো একটা মানুষ যখন রেস্টে ছিল, ভোরের দিকে বেশি থাকলে হার্টের রিদমের ডিস্টারবেন্স হয়, তখন কিন্তু হৃদরোগের বা হার্ট অ্যাটাকের বেশি ঝুঁকি থাকে। আর আপনারা জানেন যে ইদানিং শীত পড়েছে, শীতের সময় কিন্তু বেশি ঝুঁকি থাকে, কারণ কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করে। যেমন আমাদের শীতের সময় যে হার্টের রক্তনালীগুলো সংকুচিত বেশি হয়, শীতের সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়, শীতের সময় আমাদের অনুষ্ঠান লেগে থাকে, বাসা বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা পায়েস খাওয়া হয়, কোমরবিড যে কন্ডিশনগুলো থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন অনেকভাবে কন্ট্রোলও থাকে না, এই বিভিন্ন কারণে কিন্তু হার্ট অ্যাটাক হয় বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় মনে করে কি একটা মানুষ যে এত লেট নাইটে যাব, আমি কি হসপিটালে গেলে কি ট্রিটমেন্ট পাবো কি পাবো না, ডাক্তার পাবো কি পাবো না, বা কি করব না করব, আচ্ছা একটু দেখি, আচ্ছা আমি একটু গ্যাসের ওষুধ খেয়ে নিই, এই করতে করতে আসলে টাইম ওয়েস্ট হচ্ছে। কিন্তু আমাদের কাছে মেসেজ যেটা হচ্ছে, আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, হেলথ ফ্যাসিলিটি আছে, আপনি অ্যাটলিস্ট মানে হসপিটালে গেলে ডক্টর পাবেন। ডক্টর যদি ঘুমিয়েও থাকে, ওনাদেরকেও জেকে তুলে আমরা ট্রিটমেন্টটা নিতে পারি। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় সচেতনতা খুব দরকার। রুগীর সচেতনতা যেমন দরকার, আশেপাশের মানুষগুলোরও কিন্তু সচেতনতা দরকার, কারণ লাইফ রিস্কের একটা ব্যাপার স্যাপার আছে। সো কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে। বলছিলেন যে শীতে অ্যারেস্ট বেশি হচ্ছে, অ্যাটাক বেশি হচ্ছে, সেক্ষেত্রে আসলে করণীয় কি? এই শীতে আসলে কি ধরনের? আচ্ছা, খুবই একটা গুরুত্বপূর্ণ, যারা খুব রিস্কে আছে, যাদের মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে, তারা তো নিয়মিতভাবে অনেক সময় শীতে মর্নিং ওয়াক করে, কিন্তু এত শীতের ভিতরে তীব্র যদি শীত পড়ে, এত সকালে উনি হাঁটাহাঁটি করা যাবে না। একটু যখন রোদ উঠবে, গরম পোশাক পরে উনি হাঁটাহাঁটি শুরু করবে। 2 নাম্বার হচ্ছে, যদি ওনার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের ক্ষেত্রে বলা হয় যে 0 টলারেন্স, কোনো ধরনের ডায়াবেটিস বাড়তে দেওয়া যাবে না, এবং যে খাবারগুলো ডায়াবেটিসকে বাড়ানোর জন্য সহায়তা করে সেই খাবারগুলো উনি বুঝে শুনে খাবে এবং কাস্টমাইজ করে খাবে, সেটা ব্যাপার স্যাপার। এবং যে ওষুধপত্রগুলো অনেক সময় ভুলে যায় বা ট্রাভেল করে, শীতের সময় আপনি জানেন যে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, ট্রাভেল করে, ভুলে যায়, এবং একটা বাদ ভাঙা উল্লাস কাজ করে, আমি মনে হয় বাইরে আসছি, সো সব কিছুই খেতে পারবো। আপনি ট্রাভেল করার সময়ও কিন্তু আপনার হার্ট অ্যাটাক হতে পারে। অনেক মানুষ আছে ট্রাভেল করার সময় ওষুধপত্র নিতে ভুলে যায়, ইচ্ছামতো খাওয়া দাওয়া করে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়। এই ব্যাপারগুলো আসলে খেয়াল রাখা লাগবে। আর নিয়মিতভাবে চেক আপেরও প্রয়োজন আছে। ঠিক আছে, আপনি যাচ্ছেন ট্রাভেলের আগে আপনি চেক আপ করে যান, ওষুধপত্র সেটিংস করে যান। আমরা জানি যে রমজানের আগে এগুলো কিন্তু সুন্দর করে ইনসুলিন বা ওষুধপত্র অ্যাডজাস্ট করি, এরকমও কিন্তু আমাদের প্রিপেয়ার হয়ে গেলে ভালো হয়। অর্থাৎ ভ্রমণের আগেও যাদের রিস্ক আছে তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত। এবং সেক্ষেত্রে আমরা যেটি বলছিলাম যে খাবার দাবারের কথা বলছিলাম, সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের যারা আক্রান্ত হচ্ছেন তাদের খাবার দাবারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? ডেফিনেটলি, মানে আমাদের যে খাবার দাবার, আসলে আমাদের যে ভাতে মাছে বাঙালি বলে
করলেও আমরা কিন্তু রিসেন্টলি এই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখবেন যে বাসা বাড়িতে কিছু হচ্ছে, আমরা বাইরের ফুড পান্ডায় অর্ডার করছি খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রিপেয়ার করতে সময় লাগছে না, পিজা খাচ্ছি, বার্গার খাচ্ছি, সাথে ড্রিঙ্কস খাচ্ছি, মানে কোল্ড ড্রিঙ্কসগুলো, এইগুলো কিন্তু এই খাবারগুলো আসলে হার্টের জন্য একদমই চলবে না। হার্টের জন্য হার্ট পছন্দ করে বা হার্ট হেলদি ডায়েট বলতে যেটা আমরা বুঝি যে প্রচুর শাকসবজি থাকবে, ফলমূল থাকবে, সালাদ থাকবে, প্রোটিন জাতীয় খাবার থাকবে, একদম আলগা কোনো লবণ খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না, তেলের পরিমাণ খুবই মানে সামঞ্জস্য থাকবে, কম থাকবে। একই তেলে বারবার যে খাবার খেলে যে ট্রান্সফ্যাট থাকে সেই খাবারগুলো বর্জন করতে হবে, এবং যে কাজ উনি করে যতটুকু ক্যালোরি ব্যয় হয় সেই ক্যালোরি মাফিক, যেমন একজন রিক্সা পুলার তার জন্য ডায়েট একরকম হবে, একজন ডক্টর যেমন আমি বা আপনি আছেন আপনার জন্য ডায়েট একরকম হবে। আসলে ডায়েট কিন্তু মানে হার্টের জন্য খুব প্রচণ্ড পরিমাণে ইনফ্লুয়েন্স করে হার্টের রোগের জন্য। তা আমাদের যে প্রফেশনে আছি সেই প্রফেশন মেনটেন করে ক্যালোরি অনুসারে খুব হেলদি একটা ডায়েটের ভিতর থাকলে হার্টের রোগ অনেক কমে যায়। জীবনযাপনের মানটা আসলে কেমন হবে? জীবনযাপন ডায়েটের পরবর্তীতে আমরা বলি যে হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে আমাদের প্রতিদিন কায়িক পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে আমরা এক্সারসাইজ করতে পারি, বলা হয়ে থাকে যে প্রতিদিন 30 থেকে 40 মিনিট আমরা যেন রেগুলার একটু জোরে জোরে হাঁটার প্র্যাকটিস করি। যে প্রফেশনে আছে তার মাঝে বিরতিতে আমরা একটা টিম ওয়ার্ক বিল্ড আপ করতে পারি। আমাদের বাসা মানে বাড়িতে অনেক সময় মানে সম্ভব না হলেও আমরা কিন্তু অফিসের মাঝে মাঝে কিন্তু আমরা এটা প্র্যাকটিস করতে পারি। আমরা লিফট পরিহার করে অনেক সময় আমরা হেঁটে উঠতে পারি, সেটা একটা ভালো অভ্যাস। যে শীতে এখন ব্যাডমিন্টন খেলার প্রচলন আছে, আমরা ব্যাডমিন্টন খেলতে পারি, কেউ ফুটবল খেলতে পারে, যে প্রফেশনে আছে সেই অনুসারে উনি পরিশ্রম করবে। ভালো পরিমাণে ঘুম দরকার আমাদের এই মানে ব্যস্ত জীবনযাপনে। আমরা কিন্তু অনেক স্ট্রেস, বিভিন্ন কাজে সোশ্যাল মিডিয়া দেখে দেখতে আমাদের লেট নাইটে ঘুমানোর একটা অভ্যাস এবং লেট নাইটে খাওয়ারও অভ্যাস। আমাদের যত ভালো স্বাস্থ্যকর ঘুম, প্রতিদিন আর্লি টু বেড আর্লি টু রাইজ, আমরা চেষ্টা করব 7 থেকে 9 ঘন্টা আমাদের একটা ফ্রেশ মাইন্ডে ঘুমানো। আমাদের লাইফে যে স্ট্রেস সেটা কাস্টমাইজ করে মেডিটেশন করা, ইয়োগা করা, আমাদের যে কাজগুলো করলে মন ভালো থাকে সেইগুলো করা, আমাদের ধূমপান বা অ্যালকোহল জাতীয় যদি কোনো অভ্যাস থাকে সেইগুলো পরিহার করা। ধূমপান নিয়ে যদি একটু কথা বলতে চাই যে হার্ট অ্যাটাকের জন্য ধূমপান কতটা দায়ী, গতকালই আমরা যে রোগীদের সাথে কথা বলছিলাম তাদের মধ্যে অনেকে বলছিলেন যে ধূমপান করতেন, একবার অ্যাটাক হয়েছে, তারপর কিছুদিন সুস্থ হয়েছে, আবার খাচ্ছেন তিনি। এই জায়গাটা আসলে কি করণীয়? আসলে এটা তো একটা অভ্যাসের ব্যাপার এবং মাইন্ড সেটআপের ব্যাপার। আপনি দেখবেন যে আমাদের সিগারেটের প্যাকেটের গায়েও লেখা থাকে যে ধূমপানে বিষ পান, ধূমপান স্ট্রোক করে, ধূমপান হার্ট অ্যাটাক করে, অনেক ধরনের বার্তা দেওয়াও থাকে। কিন্তু এটা হচ্ছে পার্সোনাল সচেতনতার জায়গা থেকে এই জিনিসটা। ধূমপান এমন কোনো রোগ করে না যেটা এতে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, লাং ক্যান্সার করে, মুখের ক্যান্সার। কিছুদিন আগে আমার কাছে একটা রুগীও আসলো, ওনার হার্ট অ্যাটাকের রুগী, সাথে ওরাল ক্যাভিটিতে ক্যান্সার হয়ে গেছে। উনি জানে এটা খুব খারাপ, তারপরে কিন্তু উনি ছাড়তে পারেন না। আসলে এখানে নিজের যেমন মোটিভেশন দরকার, সারাউন্ডিংস এনভায়রনমেন্টটাও কিন্তু দরকার। ফ্যামিলি মানুষ প্রেশার ক্রিয়েট করলেও ধরুন উনি বাইরে যাচ্ছে, যে ফ্রেন্ডদের সাথে মিশতো তারা কিন্তু ওই তাকে উপভোগ করে, আচ্ছা খাও কোনো সমস্যা নেই। কিন্তু যাদের সাথে চলে আমার মনে হয় তাদেরও কিন্তু একটা মোটিভেশনও দরকার। অনেক সময় আমরা গ্রুপ ওয়ার্ক করি, যা ওনার ফ্রেন্ডদেরকে আনতে বলি, সুন্দর কিছু সাজেশন দিই, বলতে 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 একসময় কিন্তু মানুষ মোটিভেটেড হয়। এটা মানে খুবই দরকার আসলে এই মোটিভেশন। ছেড়ে দেওয়ার বিকল্প নেই, ছেড়ে দেওয়ার বিকল্প না। অনেকে ধূমপানের বিকল্প হিসেবে ভেপিং করতেছে, সেটাও কিন্তু খারাপ। এটার আসলে অল্টারনেট কিছু নেই, আপনাকে অ্যাবসলিউট কুইট করতে হবে। ধূমপান একদম ছেড়ে দিতে হবে। এবং গবেষণায় দেখা গেছে প্রায় 10 বছর লাগে একটা ধূমপান ছেড়ে দিয়ে সুস্থ অবস্থা আগের মতো ফিরে আসতে। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ভয়ানক রকমের রিস্ক ফ্যাক্টর। যেটা বলছিলেন প্যাসিভ স্মোকিংও খুব খারাপ। ধরেন যে কেউ বাসার যে পুরুষ লোকটা আছে বা গার্জিয়ান আছে, উনি যদি স্মোক করে, আশেপাশের যে মানুষগুলো তারাও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। সো প্যাসিভ স্মোকিং খারাপ। এই পাশাপাশি আরেকটা কথা বলবো, এয়ার পলিউশন। ঢাকার বাতাসে যে পরিমাণ আমাদের এয়ার পলিউশন, প্রতিদিন কেউ মাস্ক ছাড়া চলাফেরা করলে 2টা ধূমপান করার মতো ক্ষতি হচ্ছে। এটাও কিন্তু ইমার্জিং একটা রিস্ক ফ্যাক্টর আমাদের প্রেশার ডেভেলপ করার জন্য, আমাদের অস্থিরতার জন্য এবং হার্ট অ্যাটাকের জন্য। সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। যেটা বলছিলেন যে অনেকে সিগারেটের বিপরীতে ভেপিং করছে, ই সিগারেট খাচ্ছে, সেটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ? এটা আসলে মানুষের একটা সাইকোলজিকে ডাইভার্ট করা, যে না আমি তো ডাইরেক্টলি স্মোক করছি না কিন্তু ভেপিং নিচ্ছি। গবেষণায় যে প্রমাণিত হয়ে গেছে ভেপিংটাও কিন্তু স্মোকিংয়ের মতোই খারাপ। সো এটা আর একটা একজনের পরিপূরক না, একদম এই জিনিসটা থেকে দূরে সরতে হবে। এটা আইন করা যেতে পারে, কিন্তু আইন করলেও আসলে সাইকোলজিক্যাল মোটিভেশন, কাউন্সিলিং এবং আরও স্ট্রিক্ট ল যদি থাকে সেটা করাটা। আমরা
আলাদা বিভিন্ন হসপিটালে কাউন্সেলিং স্টেশন রাখতে পারি, জি। এদেরকে নিয়ে বা ওনাদেরকে নিয়ে আমরা আলাদা রকমের মোটিভেশন দিতে পারি। দেখেন আপনার অনেকে ডায়াবেটিস বা হাইপারটেনশন কিছুই নাই, শুধু স্মোকিংয়ের জন্য খুব অল্প বয়সে অনেক ইয়াং মানুষ কিন্তু ইদানিংকালে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। যদি চিকিৎসার কথায় আসি, যে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে হার্ট অ্যাটাকের? হার্ট অ্যাটাকে যে এক্সিস্টিং চিকিৎসাগুলো আছে আমাদের দেশেই কিন্তু সব চিকিৎসা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি, সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে বেস্ট ট্রিটমেন্ট সেটা হচ্ছে রক্তনালীটা চেক করে অ্যানজিওগ্রামের মাধ্যমে রক্তনালীটা চেক করলাম, যেখানে ব্লক আছে সেই ব্লকটাকে ঠিক করে রিং পরাই দিই। জি। এটা হচ্ছে সবচেয়ে আধুনিক এবং বেস্ট ট্রিটমেন্ট। সেটা 2 ঘন্টার ভিতর টাইম বলে গোল্ডেন টাইম, এর ভিতরে যদি কোনো রোগী আসতে পারে ভালো, যদি না আসতে পারে জি। প্রাথমিক অবস্থায় যিনি ডক্টর দেখবে উনি প্রাথমিক অবস্থায় লোডিং ডোজ অফ বলে অ্যাসপিরিন 4টা ট্যাবলেট, ক্লোপিডোগ্রেল 4টা ট্যাবলেট, কোলেস্ট্রল ওষুধ, গ্যাসের ওষুধ দিয়ে এবং জীবন রক্ষাকারী একটা ইনজেকশন বেরিয়েছে যে ক্লটটা রক্তনালীর ভিতর জমাট বেঁধে হার্ট অ্যাটাক হয়েছে, ক্লটটাকে লাইসিস করার জন্য থ্রোম্বোলাইটিক্স এক ধরনের ওষুধ দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে উনি স্টেবল করে পরবর্তীতে যেখানে এই ধরনের ফ্যাসিলিটি আছে যদি উনি অ্যাফোর্ড করতে পারে, যেহেতু আমাদের দেশে স্বাস্থ্য বিমা নাই, এই জন্য যদি অ্যাফোর্ড করতে পারে উনি ওই পরবর্তীতে ফার্দার যে হসপিটালে এই সুযোগ সুবিধা আছে জি। সেখানে দেওয়া হয়। তারপরে আমরা অ্যানজিওগ্রামের পরে রিং পরিয়ে রোগীদেরকে অবজার্ভ করে 2 থেকে 3 দিন পরে তাকে সুন্দর করে ডিটেল কাউন্সেলিং করা হয়, ফার্দার যাতে হার্ট অ্যাটাক না হয়, ওনার কোমরবিড কন্ডিশন থাকলে কীভাবে ওনার জীবনযাত্রা ভালো রাখবে, ডায়েট কী হবে, ওনার ওষুধপত্র যাতে নিয়মিত খায়, ওনার এক্সারসাইজ কেমন হবে, সামগ্রিকভাবে একটা কাউন্সেলিং করে তারপরে রুগীদের সাথে রুগীদের ফ্যামিলি মেম্বার বা তার পরিবার পরিজনদের সাথে কথা বলেও আমরা কিন্তু পাঠিয়ে পরবর্তীতে আবার একটা ফলো আপে। আধুনিক চিকিৎসার কথা বলছিলেন, যে সেই যে আধুনিক চিকিৎসা সেটা কি আমাদের বাংলাদেশে সম্ভব কি না? বাংলাদেশে যত সেক্টরে ডেভেলপমেন্ট হয়েছে চিকিৎসা ক্ষেত্রে, কার্ডিওলজি ইজ ওয়ান অফ দ্য বেস্ট একটা সাইট, যেখানে হার্টের প্রায় মানে হার্ট ট্রান্সপ্লান্ট বাদে ম্যাক্সিমাম ট্রিটমেন্টই কিন্তু আধুনিক চিকিৎসাগুলো আমাদের দেশে, আমাদের অনেক স্যাররা আছে, আমরা আছি, খুব আধুনিক চিকিৎসা স্বল্প মূল্যেও কিন্তু আমরা আমাদের দেশেই দিচ্ছি। সেটা So, এই কোথায় পাবেন রোগীরা? এক্ষেত্রে যে কার্ডিয়াক ডেডিকেটেড যে হসপিটালগুলো আছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আছে, জাতীয় হৃদরোগ হসপিটাল আছে, হার্ট ফাউন্ডেশন আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, মিটফোর্ড হসপিটাল আছে ঢাকার ভিতরে। জি। তবে এটা একটা আমাদের দেশের জন্য আরেকটা বড় সংকটও বটে, কারণ যে এক্সিস্টিং যে ফ্যাসিলিটি ট্রিটমেন্টগুলো সব আসলে ঢাকা কেন্দ্রিক, জি। প্রায় 80 থেকে 90% কিন্তু ট্রিটমেন্ট এই বড় বড় শহর কেন্দ্রিক। সো প্রত্যন্ত অঞ্চলে একটা মানুষ যদি হার্ট অ্যাটাক করে, ধরেন মিড নাইটে, একটা হোপলেসের মতো অবস্থা, জি। কোথায় যাবে কি করবে। আমাদের দেশে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো অনেক সময় আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু মানে এটা আমাদের দেশে প্রচুর রেভলিউশন হয়েছে। জি। আমরা চাই, পার্সোনালি আমি চাই আমাদের দেশের প্রতিটা ডিস্ট্রিক্ট হসপিটালের জন্য একটা করে ওয়েল ইকুইপড সিসিউ থাকে, যেখানে কিন্তু আমরা থ্রোম্বোলাইটিক্স করতে পারি, অথবা পরবর্তীতে একটা কার্ডিয়াক ক্যাথের ফ্যাসিলিটি থাকুক, যেখানে এই আধুনিক চিকিৎসা থেকে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যাতে বঞ্চিত না হয়, এটা আসলে দরকার। এই চিকিৎসার খরচের ব্যাপারে যদি আসি, যে ব্যয়বহুল কি না? হার্টের ট্রিটমেন্ট আসলে খুবই ব্যয়বহুল। কারণ কি, হার্টের ট্রিটমেন্ট আসলে হার্ট তো একটা যে রোগটা হচ্ছে তার পিছনে অনেক ধরনের রোগ সম্মিলিতভাবে থাকে। জি। অনেকে ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, কোলেস্ট্রল থাকে, অনেকের কিডনির সমস্যা থাকে। তো এই 4টা যদি অসুখ থাকে, 4টা অসুখের খরচ আছে, আবার হার্টের রক্ত করার মানে পাতলা করার ওষুধ আছে। সামগ্রিকভাবে প্রায় প্রতিদিন একটা মানুষের হার্ট অ্যাটাক হলে প্রায় 1 থেকে 150 টাকা বা 200 টাকা, অনেক সময় 300 টাকার ওষুধও প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের মেসেজ থাকে যে আপনি প্রতিরোধ করেন। হার্টের রোগ কিন্তু আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেইগুলো যদি আমরা সুন্দর করে কন্ট্রোল করি, প্রায় 80 থেকে 90% এই হার্টে অ্যাটাক কিন্তু প্রতিরোধ করা সম্ভব। এর জন্য আমাদের দরকার সচেতনতা এবং এই সম্মিলিত প্রয়াস, পার্সোনাল সচেতনতার জায়গা থেকে যেমন একটা রোল আছে পারিবারিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আপনার যে গণমাধ্যমে আছে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ যদি জানতে চাই, আমরা হার্ট অ্যাটাক নিয়ে কথা বলেছি, যদি কারো হার্ট অ্যাটাক হয়ে যায় তিনি আসলে কি মনে করবেন, যে এই হার্ট অ্যাটাক কি এখানেই শেষ হচ্ছে না, পরবর্তীতে আবারও দেখা দিচ্ছে? হার্ট অ্যাটাকে যদি উনি বেঁচে যায়, এটা ওনার জন্য আমার মনে হয় সেকেন্ড লাইফ। তো ওনার এটা মনে করা উচিত, আমাকে ঈশ্বর সেকেন্ড একটা লাইফ দিয়েছে, এই লাইফটাকে আমি সর্বোচ্চ যত্ন করব। আমি নিয়মিতভাবে ওষুধপত্র খাবো, আমরা নিয়মিতভাবে এক্সারসাইজ করব, একটা সুন্দর ডায়েটের ভিতর থাকবো, আমি এক্সাইটেড হব না, আমার মানসিক যত্নটা নিব, আমি নিয়মিতভাবে ডক্টর যে সাজেশনগুলো দিবে সেই সাজেশনের ভিতরেই থাকবো। তাহলে পরবর্তীতে হার্ট অ্যাটাক যেমন প্রতিরোধ করতে পারবো, সুন্দর স্বাভাবিক জীবনযাপন কিন্তু হার্ট অ্যাটাকের পরে
চালিয়ে নেওয়া সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমাদেরকে যারা শুনলেন, আমরা চাই যে আপনারা সবাই হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন রাখুন, তাহলে আপনাদের হার্ট ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, কথা বলেছি হার্ট অ্যাটাক নিয়ে, কথা হয়েছে হঠাৎ হার্ট অ্যাটাক করলে আপনি কি করবেন, কোথায় যাবেন এবং কি চিকিৎসা নেবেন। আশা করি দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথি নিয়ে এবং অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।